আজকে ছাদ বাগানে এসেছি আবার কিছু গাছ বসাবো তার জন্য, এবং এই গাছগুলো কবে আমি চারা তৈরি করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। গতকালের লঙ্কা গাছটা দেখুন, আর এখানটায় দেখুন আমি কিন্তু খুব ভালো করে এই লঙ্কা গাছের ভিডিওটা আমি দিয়েছি। অনেকেই বলেন যে লঙ্কা গাছে লঙ্কা হয় না, এরকম হয় যে লঙ্কা হওয়ার পর বেশ কিছুদিন গাছ কিন্তু রেস্ট নেয়। এবং আর একটা জিনিস লঙ্কা গাছের রয়েছে, যেটা লঙ্কা গাছে সময় আছে। ধরুন এই লঙ্কা গাছটা যদি শীতকালের হয়, কিছুতেই গরমকালে এই লঙ্কা দেবে না যতক্ষণ না শীত আসবে। এইগুলো লঙ্কা গাছের নিয়ম আছে। এটা আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে লঙ্কা গাছ করি যেহেতু, তাই জানি। এই লঙ্কা গাছের গোড়াগুলো আজকেও কিন্তু আমি একটুখানি এরকম খুঁড়ে মিশিয়ে দেবো। এবং এই লঙ্কা গাছে আমি বলেছিলাম প্রচুর কেঁচো হয়েছে, যেহেতু আমি জৈব সার ব্যবহার করি। এখনো কিন্তু কেঁচো আছে, যদিও কালকে আমি একটু নিমখোল আমি দিয়েছি এখানে। এই চারা গাছগুলো যতক্ষণ না একটা টবে বসাবো ততক্ষণ কিন্তু এরা এ টব ও টব ঘুরে ঘুরে বেড়াবে। কারণ আজকে একটু গাছ বসাবো আমি, দেখুন কালকেই দিয়েছি তো, তবুও আজকে কিন্তু আমি এগুলো খুঁড়ে দিচ্ছি। কারণ লঙ্কা গাছের গোড়া কিন্তু একদম মাটিটা ঝুরঝুরে হওয়ার দরকার আছে, আর জল একটু মেপে দিতে হয় লঙ্কা গাছে, সেটা একটু খেয়াল রাখবেন। চলুন আজকে যে গাছটা বসাবো সেই গাছটা কিন্তু আমি চারা করে নিয়ে এসেছি। এবং এই যে এই চারা গাছগুলোকেই আমি এধার ওধার করি। এই যে এই এক ব্যাগ আছে, এই এক ব্যাগ আছে, এইসব গ্রো ব্যাগে আমি চারা গাছগুলো করে রাখি, আপনারা জানেন। আর এই যে এখানে যে আমি গাছ বসিয়েছিলাম তখন কিন্তু বেশ খানিকটা জায়গা ফাঁকা ছিল। ফাঁকা থাকাতে আমি সিডলিং ট্রেতে এই চারাগুলো বসিয়েছিলাম, দানা ফেলেছিলাম। দানাতে দেখুন এখন বেশ বড় একটু গাছ হয়ে গেছে। আজকে কিন্তু এইখানেই বসাবো, আমি বসিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। যেদিন আমি এই গাছগুলো বসিয়েছিলাম সেদিন কিন্তু আমি এই বীজগুলো বসিয়েছি সিডলিং ট্রেতে। কারণ তখন এতটা বসানোর পর দেখেছি আমার এতটা জায়গা রয়েছে, এখানে 5টা গাছ আমার হবে, তাই কিন্তু একে আমি সঙ্গে সঙ্গে 5টা বীজ নয় আরো অনেক বেশি বীজ দিয়েছিলাম। সেই বীজগুলো সবই জার্মিনেট হয়েছে এবং গাছগুলো কিন্তু বেশ একটু বড় বড়ই হয়েছে দেখুন। তখন আমি এখন বসিয়ে দিলাম। এইরকম আমি মানে প্রায় করি, যেখানে যখন দরকার সেই বীজটাকে বসিয়ে রাখি এবং বড় হয়ে গেলেই সেটাকে আবার বসাই। এই গাছগুলো কিন্তু অনেকটা বড়, এই ওপর দিকে যতটা বাড়বে সামনের গাছগুলো একটু ছোট থাকবে, এইটাই অসুবিধা হবে, তাছাড়া কিছুই হবে না। এই দিকটা যেহেতু পূর্ব দিক দিয়ে রোদটা আসবে, এর একটু ছায়া পড়বে, এখানে অসুবিধা কিচ্ছু হবে না। গাছে জল দেওয়া ছিল, আমি কিন্তু এক্সট্রা জল দেব না। এগুলো সব কোকোপিটে তৈরি করেছিলাম গাছগুলো। এরপর চলুন এই ঢেঁড়স গাছ নিয়েই বলি। এই যে ঢেঁড়স গাছ এখানে আছে, এই যে ঢেঁড়স গাছ, এটা দেখুন প্রচুর বড় বড় হয়ে গেছে। আমি 2-1টা পাতা কেটে দেবো, ঢেঁড়স গাছের মানে গ্রোথটাকে একটু কমিয়ে দেবো। আর এখানে দেখুন ঢেঁড়স কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। এই দেখুন ঢেঁড়সের ফুল ফোটার পর ওই 1 সপ্তাহের ভেতরে কিন্তু আমরা ঢেঁড়স তুলতে পারি। এই দেখুন এই ঢেঁড়সগুলো কিন্তু আর 2-3 দিন বাদে কিন্তু তোলা যাবে। এই দেখুন পিছনেই একখানা বড় ঢেঁড়স হয়েছে, আমি তো খেয়ালই করিনি, এই যে তুলে নিই আমি। এখানে আমার কাটার আনা উচিত ছিল, তবুও এই যে ঢেঁড়স হয়েছে। এরকম 1-2টো প্রথম দিকে পাওয়া যায়, তারপর কিন্তু আস্তে আস্তে ঢেঁড়স অনেক হয়। আর এই যে দেখুন ঢেঁড়স হয়েছে, খুব সুন্দর ঢেঁড়স হচ্ছে। এগুলো কিন্তু বড় জাতের ঢেঁড়স, এই দেখুন এগুলো কিন্তু বড় জাতের ঢেঁড়স, এগুলো বড় হবে। আর আমি এই যে ঢেঁড়সটা হচ্ছে এখন দেখুন, আমি গাছটা অনেকটা বড় হয়ে গেছে, প্রত্যেকটা গাছে কিন্তু ঢেঁড়স ধরে গেছে। আর এই ঢেঁড়স ধরেছে, এইবার কিন্তু আমি নিচে একটু খাবার দেব, ভার্মি কম্পোস্ট
আজকে আপনাদের সঙ্গে আমি ভার্মি কম্পোস্ট কোন কোম্পানির এনেছি আমি দেখাবো। আমি ব্যান্ডেল থেকে কিনে এনেছি, দেখাবো আপনাদের ব্যাগটা। আর সেই ভার্মি কম্পোস্টই এখানে দেব এবং একটু হাড় গুঁড়ো দেবো, আর কিছু দেব না এই ঢেঁড়সের বেডে। এখানে হলো, আর এখানে যে 5 পাতার ঢেঁড়স সেটা কিন্তু হচ্ছে, বড় হচ্ছে, আর আমি তুলতে ভুলে যাচ্ছি বলে এগুলো সব পেকেও যাচ্ছে। যাই হোক, মোটামুটি এখন গরমের সবজি হিসেবে ঢেঁড়স কিন্তু হতে শুরু করে দিয়েছে এবং ভালোই হচ্ছে। আর আজকে যে গাছগুলো বসালাম সেগুলো কিন্তু 1 মাস বাদেই ঢেঁড়স দেবে। এগুলো কিন্তু 1 মাস আগে বসিয়েছিলাম, আপনাদের সঙ্গে নিয়ে বসিয়েছিলাম। এই যে এগুলো লাল ঢেঁড়স, এই গাছের পাতাগুলো আমি কেটে দেবো, এক্ষুনি কেটে আপনাদের দেখাবো, কেটে দেব, তাতে যে লাল ঢেঁড়সগুলো এখানে আছে সেগুলো কিন্তু ভালো হবে। আর ওই যে বললাম আমার এক্সট্রা যে ঢেঁড়সের গাছ রয়েছে সিডলিং ট্রেতে, সেগুলো এখানটা বসাবো। এখানটা দেখুন একটু ফাঁকা আছে, সেখানে বসাবো। প্রচুর শাক খাওয়া হয়ে গেছে আমাদের, এই শাক আর আমাদের এখানে লাগবে না, শাক প্রচুর খেয়েছি। যাই হোক, এইখানে কয়েকটা মাত্র আবার দোপাটি গাছ হয়েছে, এই কটাই রেখে দেবো, কারণ সব বীজে দেখছি গাছ হয় না, যে কটা হয়েছে সে কটাই লাভ। আর এইরকম এই গাছটাতেও কিন্তু আমি আজকে একটু খাবার দেবো, ওই একটুখানি দেব হচ্ছে শুধুমাত্র ভার্মি কম্পোস্ট এবং একটু হাড় গুঁড়ো, আর কিছু দেব না। আপনাদের এক্ষুনি বললাম আমি ভার্মি কম্পোস্টটা দেখাবো। কি ভার্মি কম্পোস্ট এটা দেখুন, একটা ব্যাগে করা আছে ছোট, আমি 25 কেজির কিনতাম, এটা কিন্তু 8 কেজির, এই যে জুম কোম্পানির। আর এই যে হ্যান্ডেল আছে এই ব্যাগে, আর এই যে ভার্মি কম্পোস্টটা দেখুন, এটা কিন্তু এবারে আমি কিনেছি। এই ভার্মি কম্পোস্টটাই কিন্তু আমি ঢেঁড়স গাছে দেব। এবার চলুন আরেকটি গাছের কাছে যাই, রোজই যাই কিন্তু ঠিক করা হয় না, আপনাদের সঙ্গে দেখানো হয় না। আজকে কিন্তু ছাদে এসে সেই গাছগুলোকে আমি ঠিক করলাম এবং আপনাদের একটু দেখাই গাছগুলো। এই যে এখানটা দেখুন একটা সাপোর্ট দিয়েছি, আর আমার উচ্ছে গাছগুলোর পেছনে আরও একটা জামরুলের ডাল এনে বসিয়ে দিয়েছি, মানে পিছনে দিয়ে দিয়েছি। এতে এই আস্তে আস্তে ধীরে ধীরে এই গাছগুলো উঠে যাবে। আর ছোট ছোট সাপোর্ট, এগুলো সব বেগুন গাছের ডাল, কোনোটা ঢেঁড়স গাছের ডাল, এইগুলো সব দিয়েছি সাপোর্ট, একদম ছোট্ট ছোট্ট হালকা সাপোর্ট দিয়েছি আর কি। হালকা সাপোর্টটা দিলে সুবিধা হয়, এরা গাছগুলো ধরে ধরে উঠে যাবে। আর এই যে পিছনে রয়েছে এটাকে একটুখানি আমি এই কান দিয়ে বেঁধে দেব, তাহলেই এটা শক্তপোক্ত হয়ে যাবে। এটা কিন্তু আমার নিচে, অনেকটা নিচে চলে গেছে, প্রায় নিচে, এটা যতখানি মেঝে আমার ততখানি চলে গেছে। দেখুন কতটা নিচে, এতটা নিচে গাছের ডালটা আমি দিয়েছি, মানে হাওয়ায় কোথাও পড়ে টড়ে যাবে না, এখানেই থাকবে, উড়েও যাবে না। এই জন্যে, কারণ এখানে যখন হাওয়া হয়, খুব জোরে হাওয়া হয়, চারিদিকটা খোলামেলা, দেখুন চারিদিকটা আমাদের খোলামেলা এবং খুব কাছেই কিন্তু ট্রেন লাইন, খুব কাছে, তাই হাওয়া খেলে খুব ভালো। এদিকটা পূর্ব দিক, খুব হাওয়া খেলে এখানটা, তাই গাছও বেশ নড়াচড়া করে, হাওয়াটা খেলা খুব দরকার আছে। গরমে যখন এই যে বেগুন গাছটা এইরকম হয়ে যাচ্ছে, ফুল টুল আসছে না, আজকে এটাকে কাটিং করে দেবো, ছোট্ট করে দেবো। ছোট্ট করে দিলে আবার যে ফ্যাকড়া বেরোবে তাতে কিন্তু ফুল আসবে, আর ততদিনে বর্ষাও ঢুকে যাবে আমাদের এই পশ্চিমবঙ্গে, আর আমাদের সুবিধা হবে গাছ করতে। রোদ্দুরের তাপেই কিন্তু গাছ কিন্তু এখন নষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের দেখিয়েছি গাছ কিন্তু প্রচুর নষ্ট হয়ে গেছে আমার। এখানে একটা গ্রো ব্যাগে অনেক গাছ ছিল, যে গাছগুলো আমার নষ্ট হয়ে গেছে, গ্রো ব্যাগটা আমি ফেলে মাটি তৈরি করছি। সেই মাটিটা কিন্তু এখনো আজকেও রোদ্দুরে দিয়েছি, এই যে এখানে আছে ভার্মি কম্পোস্টের তলার এই মাটিটা, এটা কিন্তু আমরা রোদ্দুরে দিচ্ছি প্রত্যেক দিন। রোদ্দুরে দিয়ে ওটার মানে যদি কোনো ফাঙ্গাস হয় ওর ভেতর, ফাঙ্গিসাইড কিন্তু কিচ্ছু দেব না, শুধু রোদ্দুরে দেব। আরও কদিন রোদ্দুরে দিয়ে আমি কিন্তু গাছটা মানে মাটিটাকে একটু ছাই দিয়ে দেবো, ছাই ব্যবহার করি আমি ফাঙ্গিসাইড হিসেবে। তারপর গাছ যখন বসাবো তখন কিছু দেব কিনা তখন চিন্তা করব, এখন নয়। এখন
শুধুমাত্র ছাই দিয়ে মাটিটাকে আমি ঠিকঠাক করে দেবো। এই যে দেখুন গাছগুলো, প্রত্যেকটা গাছ কিন্তু এখন সঠিক আছে আপাতত। গরম যদি না কমে তখন কেমন থাকবে সেটা জানি না, কিন্তু গাছ কিন্তু সঠিক আছে। সব কুমড়ো গাছগুলো এধার ওধার হচ্ছে। আজকে যে জবা ফুটেছে দেখুন, এটা আমার নিজের হাতে কাটিং করা। এই যে এখানে আছে, এটা কেনা। 1 বছর ধরে এরকম কেনার যে ব্যাগ ছিল সেই ব্যাগেই আছে, আমি বসাইনি। আরো একটি জবা আছে কেনা। এগুলো আর যেগুলো নিজের কাটিং করা সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার আমি করি আর বলেও দিই যে এরকম। এই যে দেখছেন এটা দিয়ে কিন্তু আমি অন্য কোনো লতানে গাছ তুলবো, কিন্তু এখান থেকে তুলে নেবো আর কি। আগে তুলে নেবো, এটা নিয়ে ওই যেখানে লতানো গাছগুলো আছে কিংবা এটার সঙ্গে এই যে দেখুন এটা যদি আমি বেঁধে দিই তাহলে কিন্তু এটার থেকে আমার মাচায় চলে যাবে গাছ। তা এইরকম করে করে আমি কিন্তু সাপোর্ট দিই। সাপোর্ট আমরা যারা বাগানি আমাদের নিজেদের মতো করে সাপোর্টটা দিতে হয় প্রত্যেক বাগানিকে। সবার বাড়ির মানে জায়গাটা, গাছ করার জায়গাটা কিন্তু সমান নয়, তাই আমরা যখন সাপোর্ট দিই সাপোর্টটা আমাদের সবারই আলাদা আলাদা হয়। কিংবা মাচা যখন করি মাচাও কিন্তু সব সময় দেখবেন আলাদা আলাদা হয়। একই রকম যদি আপনি আমার মতো করে মাচা করতে যান সেটা আপনার ছাদে সুবিধা হবে কি না সেটা কিন্তু একমাত্র আপনিই বুঝতে পারবেন, আমরা নই। আমরা দেখাই, আমরা এইভাবে ছাদে মাচা করি সেটা দেখাতে পারি। আপনারা একটু ভালো করে দেখবেন, সবাই যেরকম মাচা করে সেই রকম মাচা কিন্তু আপনারা নিজেরা করতে পারবেন না। কিংবা অনেকে যে ধরনের মাচা করে আমি কিন্তু সে ধরনের মাচা করি না। আমার যেহেতু সুবিধা আছে, প্রচুর গাছ আছে আমার বড় বড় বাগানে, সেই গাছ কাটলে তার যে ডালপালা সেগুলোই আমি বিশেষ করে রেখে দিই। সেই ডালপালাগুলোই কিন্তু আমি ব্যবহার করি আমার ছাদ বাগানে। সেই ডালপালার ভেতর দেখুন, দূরেই দেখতে পাবেন, দেখুন এগুলো সব জামরুল গাছ কাটা হয়েছে। তার এই যে এখানেও আছে দেখুন, এই যে মাচার ওপরও তুলে দিয়েছে। এই যে এই মাচাটাও কিন্তু এই জন্যই এইভাবে করা হয়েছে। আর দেখুন আপনাদের দেখাবো, এটাও কিন্তু একটা জামরুলের ডাল। আমি এটা দিয়ে দিয়েছিলাম কাঁচা অবস্থায়, এখন আর নামাতে পারছি না এটা, কারণ এর ওপর গাছ উঠে গেছে। তা সবার কিন্তু আলাদা আলাদা সিস্টেম। আমার যেমন সিস্টেম, আমি যেভাবে আমার সুবিধা হয় সেটা কিন্তু সবার হয় না। সবকিছু দেখে আপনি নিজের মতো মাচা তৈরি করবেন, তবেই কিন্তু আপনি গাছ ঠিক করে করতে পারবেন, নইলে পারবেন না। আজকে একটা লাউ ফুল ফুটেছে ঠিকই, কিন্তু ফিমেল ফুল ফুটেছে আজকে, কিন্তু মেল ফুলটি আমি পাচ্ছি না। কিংবা নিচেও আমার কোনো গাছ নেই যেখানে মেল ফুল নিয়ে আসবো। ঢেঁড়স গাছের পাতা কিন্তু আমি কেটে দিলাম, এবং দেখুন কতগুলো পাতা কেটেছি, ছোট বড় মিলিয়ে অনেকগুলো পাতা কেটে দিয়েছি। আর জায়গাটাও ফাঁকা হয়ে গেছে। এবার যে এই লাল ঢেঁড়সগুলো সুন্দর বড় হবে, আর এখানে যে এই যে লাল শাক এইসব আছে আমি আস্তে আস্তে ধীরে ধীরে তুলে দিচ্ছি, যেগুলো পারছি আর কি। লাল ঢেঁড়স যে খুব বেশি হয়েছে তা নয়, 4টে গাছ আছে, 4খানা গাছ আছে, কিন্তু এগুলো যেহেতু ওপেন পলিনেটেড, এগুলো দিয়ে না বীজ রাখা যাবে। তাই প্রথম যে গাছে ফলটা হবে আমি সেটা দিয়ে বীজ রাখবো, চেষ্টা করব বীজ রাখার। আর গাছ কিন্তু আমি এইভাবে ছেটে দিই, কারণ হচ্ছে বেশি গ্রোথ হলে ফল কম হয়। তাই পাতা আমি কেটে দিয়েছি, এবং এখান থেকে ফ্যাকড়া বেরোচ্ছে। এইসব ফ্যাকড়াগুলো বড় হলে এখানেও কিন্তু ঢেঁড়স হয়, এটা আমি দেখেছি।